সুন্দরবন যাওয়ার পর রাইসা একটা হোটেল বুক করলো। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দরবন থেকে অনেকটা দূরে সেই হোটেল, কিন্তু সেখান থেকেই প্রকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায়। আরিয়ানরা সবাই এসে আগে ফ্রেশ না হয়েই চারপাশের সৌন্দর্য উপভোগ করতে লাগলো। শহরের যান্ত্রিক জীবনের তুলনায় এখানকার প্রাকৃতিক আবহাওয়ায় অনেক মনোমুগ্ধকর। বেশ কিছুক্ষণ চারপাশটা ঘোরাঘুরি করার পর সবাই যার যার মতো করে ফ্রেশ হয়ে নিল। বিকেলে হয়ে গেছে, এজন্য খাওয়া দাওয়া করে সবাই একটু ঘুম দিল, কারণ কালকে রাতে কেউ ভালো করে ঘুমাতে পারেনি। ভ্রমণের উত্তেজনা আর লাগেজ গোছাতে গোছাতে কালকের রাত ঘুম হয়নি, তাই এক দফা ঘুমিয়ে নিল। সন্ধ্যা 7টার দিকে সবার ঘুম ভেঙে গেল। সবাই এসে বারান্দায় বসলো। দোতলা হোটেলটার বারান্দাটা খুব বড়, চারিপাশে বেতের সোফা আর মাঝখানে একটা টি টেবিল। হোটেলের রুম আছে মোট 5টা। দোতলার সবগুলো রুম বুক করে নিয়েছে আরিয়ানরা। তিনজন তিনজন করে সবগুলো রুম ভাগাভাগি করে নিল তারা। এদিকে আরিয়ান, শান্ত আর প্রীতম পড়েছে এক রুমে। আরিয়ান আর শান্ত বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। রেহান এবং অন্যান্য ছেলেদের সাথেও ভালো বন্ধুত্ব হয়ে গেছে। একমাত্র প্রীতমের সাথেই ওর এখনো তেমনভাবে কথা হয়নি। আসলে প্রীতমই ওর সাথে কথা বলতে চায় না, কেমন একটা মেজাজ দেখিয়ে ইগনোর করে চলে। আরিয়ানও তার সাথে একেবারেও কথা বলতে যায় না। বারান্দায় একত্রিত হওয়ার পর সবাইকে চা নাস্তা দেওয়া হলো হোটেলের কর্তৃপক্ষ থেকে। শীতকাল হওয়ায় সবাই সোয়েটার আর চাদর জড়িয়ে নিয়েছে শরীরে। বেশ শীত আছে এখানে। ঢাকায় ততটা টের পাওয়া না গেলেও এই গাছগাছালি ভরা সুন্দরবনে বেশ ভালোই শীত অনুভব করা যায়। বেশ অনেক পরিমাণ শীত, আর মৃদুমন্দ বাতাসে চারপাশটা রূপকথার মতো লাগছে। খোলা বারান্দা আর খোলা আকাশের দিকে তাকালে জীবনের সব দুশ্চিন্তা যেন মুছে যায়। সবাই চা খাচ্ছে আর গল্প করছে। রাইসা, তুই সুন্দরবনে আসার কথা বলে খুব ভালো করেছিস। আমি তো ভাবতাম সুন্দরবনে কেউ যায় নাকি, কিন্তু এখন দেখছি এখানে এসে খুব ভালো করছি। বলল ঈশিতা। আমারও খুব ভালো লেগেছে। রিঙ্কি বলল। আচ্ছা, তোরা কি খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বি নাকি? আমি কিন্তু এত তাড়াতাড়ি ঘুমাচ্ছি না। বিকালে ঘুমিয়ে এখন সারা রাত ঘুম আসবে না মনে হয়। আজকে রাত জেগে সবাই গল্প করব। হ্যাঁ, আমিও একমত রিয়ানের সাথে। বলল শান্ত। সবাই একমত হলে আরিয়ান আর রাইসাও একমত হয়ে যায়। চা খাওয়া শেষে সবাই ক্যারাম খেললো। বারান্দার এক পাশে বড় ক্যারাম বোর্ড আছে। 9টা পর্যন্ত মহা উল্লাসের সাথে সবাই ক্যারাম, উনো কাঠ এবং লুডো খেললো। এরপর একত্রে রাতের খাবার খেয়ে নিল। চলো এবার ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। হ্যাঁ হ্যাঁ চল, আমিও এটাই ভাবছিলাম। টেবিলে লম্বা বোতল রেখে সবাই গোল করে বসলো। বোতল ঘোরাতেই বোতল প্রথমে গেল রেহানের কাছে। কি নিবি রিয়ান, ট্রুথ আর ডেয়ার? রেহান মনে মনে ভাবলো, ড্রেয়ার নিলে ওকে দিয়ে আচ্ছা মতো কাজ করিয়ে নেবে হারামি বন্ধুগুলো। তার চেয়ে ভালো ট্রুথ নেই, যেই ভাবা সেই কাজ। হাসতে হাসতে রেহান ট্রুথ নিয়ে নিল। শান্ত একটা ভিলেন মার্কা হাসি দিয়ে বলল, তুই কাকে মনে মনে পছন্দ করিস সত্যি সত্যি বলিস। মিথ্যা বললে হার একটাও আস্ত রাখবো না। সব প্রমাণ আমার কাছে আছে, কিন্তু আমি তোর মুখ দিয়ে স্বীকার করাবো। রেহান পড়ে গেল মহাবিপদে। সে তো কবে থেকে শ্রাবণীকে পছন্দ করে, কিন্তু সামনাসামনি কি আর বলা যায়। শ্রাবণী তার সামনেই বসে আছে। বেচারার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। শান্তর উপর প্রচণ্ড রাগ হচ্ছে। মনে হচ্ছে বেটাকে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। আর ওইদিকে শান্ত মুখ চেপে হাসছে। কি হলো বল?
এত সময় নিলে বাকিরা খেলবে কখন? রাইসা বলল। রেহান একটা ভ্যাবলাকান্ত মার্কা হাসি দিয়ে বলল। শ্রাবণী, বলেই এক দৌড়ে একেবারে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আর এইদিকে তো সবাই হাসতে হাসতে ফেটে পড়ছে। রোহান শ্রাবণীকে পছন্দ করে এটা তাদের ধারণাতেও আসেনি, কিন্তু শ্রাবণী রোহানের আচরণে সবই বুঝতো। সেও মনে মনে রোহানকে পছন্দ করত, তবে কখনো মুখে ফুটে বলেনি। শ্রাবণী চাইছিল রোহান নিজের মুখে তাকে পছন্দ করার কথা বলুক। অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে রোহান কথাটা বলে দিলেও লজ্জার পাশাপাশি যেন মনে মনে খুশি হয়েছে। সবাই রোহানকে নিয়ে ইচ্ছা মতো মজা নিচ্ছে, আর বেচারি শ্রাবণী তো লজ্জায় নুয়ে পড়েছে। সেও মাথা নিচু করে নিজের রুমে চলে গেল। দুইটা দেখ কিভাবে পালালো। শান্তর হাসি যেন আর থামছেই না। আচ্ছা, ওদেরকে ওদের মতো থাকতে দে, চল আমরা আবার খেলা শুরু করি। এবার বোতল ঘোরাতেই শান্তর দিকে বোতল ঘুরল। শান্ত পড়ল মহা ফেসাদে। ও সবাইকে ফাঁদে ফেলে মজা নেয়। আজকে ওর সাথে না জানি কি হতে যাচ্ছে, বেচারা তা ভেবে অস্থির। আর এইদিকে ঈশিতা ভিলের মার্কা হাসি হাসছে। ইদানিং শান্ত তাকে বেশি সময় দেয় না। আজ তার যোগ্য প্রতিশোধ হাসিল করবে। কি রে শান্ত, ট্রুথ নিবি নাকি ডেয়ার? বলল ঈশিতা। শান্ত জানে এই মেয়ের সামনে ট্রু নিলে তাকে এমন এমন সব প্রশ্ন করবে যাতে তার ইজ্জত মাটির সাথে ধুলোয় মিশে যাবে। তাই যত কষ্টই হোক তাকে ডেয়ার নিতে হবে। ডেয়ার? ঈশিতা যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার খুশি পেল। বেশ ভাব নিয়ে আয়েশি ভঙ্গিতে বলল, এক্ষুনি আমার জন্য আইসক্রিম নিয়ে আই যা। শান্ত তো বিস্ময়ে থ হয়ে গেল। এই শীতের মধ্যে তুই আইসক্রিম খাবি? মাথায় কি সব কথাটা ছিঁড়ে গেছে নাকি? আরও বাকি আছে? তাছাড়া এই সুন্দরবনে আমি আইসক্রিম কোথা থেকে পাবো? সেটা তুই জানিস, আমি কি করব? এখন ডেয়ার যেহেতু নিয়েছিস সেটা পূরণ কর, না হলে সারা রাত তোকে দিয়ে আমার পার্টে পাবো। শীতের মধ্যে কিছুতেই আইসক্রিম খেতে পারবে না ঈশিতা, তাও শান্তকে দিয়ে আইসক্রিম আনিয়েই ছাড়বে। কয়েকদিন আগে সে রাতের বেলায় আইসক্রিম খেতে চেয়েছিল, কিন্তু শান্ত না করে দিয়েছিল। সেই প্রতিশোধ সে আজকে নেবে। মনে মনে ভাবতেই সে ভিলেন মার্কা হাসিটা আবার দিল। এদিকে শান্ত তো কিছুতেই যাবে না, কিন্তু তাও বন্ধুদের চাপাচাপিতে নিচে নেমে গেল। দেখা যাক হোটেলের ম্যানেজারকে বলে কোনো ব্যবস্থা করা যায় কিনা। ওইদিকে খেলা আবার চালু হলো। এবারের বোতল পড়ল প্রীতমের দিকে। কেউ কিছু বলার আগেই প্রীতম বলল, আমি ট্রুথ নেব। বাহ, তুই তো ভালোই অ্যাডভান্সড। আচ্ছা, তোকে একটা প্রশ্ন আমি করি, তোর বর্তমান গার্লফ্রেন্ডের নাম কি? রাইসা দ্রুত বলে উঠল। প্রীতম কি বলবে বুঝতে পারছে না। সে তো 2 দিন পর পরই গার্লফ্রেন্ড চেঞ্জ করে। যদিও সে রাইসাকেই মন থেকে ভালোবাসে, কিন্তু সে গার্লফ্রেন্ড রাখে অনেকগুলো। আর রাইসা তা ভালো করেই জানে। প্রীতমের এতদিনের রুক্ষ আচরণের কড়া জবাব দেওয়ার জন্যই রাইসা সবার সামনে এমন প্রশ্ন ইচ্ছে করেই করেছে। প্রীতম মাথা নিচু করে বলল, নিধি। বাহ, সেই। আবার বোতল ঘোরানোর পর বোতল গিয়ে পড়ল রাইসার দিকে। আমিও ট্রুথ নেব। ঝটপট বলে ফেলল রাইসা। রাইসাকে প্রশ্ন করলো রিয়ান। তুই কি কাউকে ভালোবাসিস? এই প্রশ্নে রাইসা যেন কিছুটা থমকে গেল। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে লজ্জিত মুখে বলল, হ্যাঁ। কে সে? এই কয়টা প্রশ্নের উত্তর দিব আমি। প্রশ্ন একবারই করা যায়, আর আমি সেটার উত্তর দিয়ে দিয়েছি যে পছন্দ করি, কিন্তু কাকে করি সেটা এখন আর বলবো না। কিন্তু রাইসা। রিয়ান আর কিছু বলতে যাবে, রাইসা তার সেই বিচারিত চোখের দৃষ্টি নিক্ষেপ করলো। আর সেই চোখের দৃষ্টিতে যেন ভস্ম হয়ে গেল রিয়ান। আর কিছু বলার সাহস পেল না। আবার বোতল ঘোরাতেই বোতল গিয়ে পড়ল আরিয়ানের দিকে। আরিয়ান ডিয়ার নিল। আর ডিয়ার হিসেবে তাকে ভালোবাসার সংজ্ঞা জিজ্ঞাসা করলো রাইসা। আরিয়ান চেয়ারে গা এলিয়ে দিয়ে আকাশের পানে স্বচ্ছ দৃষ্টি নিবদ্ধ করে ঘোর লাগা আবেশী কণ্ঠে বলতে লাগলো, আমার কাছে ভালোবাসা মানে বিশ্বাস, ভরসা, মায়া, অনুভূতির বাজাল। প্রিয় মানুষের আঙুলের ভাঁজে আঙুল রেখে নির্বিঘ্নে আনন্দ চিত্তে বিশ্বাসের পথ চলা। আমার কাছে ভালোবাসা মানে
প্রিয় মানুষটির জন্য বুকের বাঁ পাশটাতে তার জন্মে। আমার কাছে ভালোবাসা মানে প্রিয় মানুষটির জন্য বুকের বাঁ পাশটাতে তার জন্য সূক্ষ্ম অথচ তীব্র আবেগ, মায়া আর এক রাশ পরিমাণ ভালোবাসা জমিয়ে রাখা। সুখে দুঃখে সর্বদা তাকিয়ে বুকে জড়িয়ে রেখে তাকে ভরসার আশ্বাস দেওয়া। শত বিপদ আর বাধা বিপত্তি একে অপরের হাত শক্ত করে ধরে রেখে এক হয়ে মোকাবেলা করা। আমার কাছে ভালোবাসা মানে শত দুঃখ যন্ত্রণা আর কষ্টের মাঝে প্রিয় মানুষটির মুখের একটুখানি হাসি দেখে হৃদ মাঝারে গভীর শান্তি আর সুখের আভাস খুঁজে পাওয়া। তার একটুখানি ভালোবাসা, কেয়ার আর ভরসার হাতছানি পেলে নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী ব্যক্তি মনে করা। আমার কাছে ভালোবাসা মানে জীবনের অন্তিম মুহূর্ত, অন্তিম নিঃশ্বাস পর্যন্ত হাতটা শক্ত করে ধরে রাখা। যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত শুধু তাকে নিঃস্বার্থ আর সীমাহীনভাবে ভালোবেসে যাওয়া। আরিয়ান আকাশের পূর্ণিমা চাঁদে যেন ছোট্ট হৃদির খিলখিল করে হাসতে থাকা মুখটা দেখতে পেল। এক অজানা গভীর আবেগ তার হৃৎপিণ্ডটাকে মুচড়ে ফেলতে লাগলো। কয়েক গুণ গতিতে সেটা তীব্রভাবে স্পন্দিত হতে লাগলো। সে গভীর নিষ্পলক দৃষ্টিজোড়া প্রচণ্ড আবেশে নিবদ্ধ করে রাখলো সেই পূর্ণিমা চাঁদরূপী তার চাঁদের মতো মায়াময় ছোট্ট হৃদির নিষ্পাপ মুখপানে। পরক্ষণেই সকলের হাততালি আর প্রশংসার আওয়াজে ধ্যান ভাঙল তার। পরের দিন সারা সকাল ওরা সুন্দরবন ঘুরল। প্রাকৃতিক মনোমুগ্ধকর আবহাওয়া আর বৈচিত্র্যময় জীবজন্তু দেখে এত দিনের পড়াশোনার চাপ আর ক্লান্তি যেন উধাও হয়ে গেল। আর রাতে চলল পুরো দমে আড্ডা, গল্প আর বিভিন্ন রকমের খেলা। 2টা দিন খুব আনন্দ আর মজার সাথে কেটে গেল ওদের। বন্ধুদের সাথে থাকলে প্রতিটা মুহূর্তই যেন রঙিন হয়ে যায়, স্মরণীয় হয়ে থাকে এক একটা ক্ষণ। জানা অজানা বিভিন্ন অ্যাডভেঞ্চার করলো সবাই মিলে। 3য় দিন রাতে সবাই মিলে বারবিকিউ পার্টি করলো। হোটেলের সামনে বিশাল এক বাগান, চারপাশে অসংখ্য গাছপালা। তার সাথে তারা নিজেরা আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে বারবিকিউ বানালো। গান আড্ডা দুষ্টুমির মাঝে কেটে গেল আনন্দময় মুহূর্তগুলি। আকাশে অসংখ্য তারার ঝলকানি। এই মনোমুগ্ধকর পরিবেশে সবাই যেন হারিয়ে গেল। পরদিন ফিরে যেতে হবে ভেবেই সবার মনটা বিষণ্ণ হয়ে গেল। কিন্তু সবাই মিলে ঠিক করলো এভাবে সবাই মিলে ট্যুর দিবে 1 মাস পর। ক্যাম্পাসে বসে সকলে আড্ডা দিচ্ছে। সকালের মৃদুমন্দ শীত আর হালকা মিষ্টি রোদ ছুঁয়ে দিচ্ছে সবাইকে। আরিয়ানের বন্ধুরা আর রাইসার বন্ধুরা সবাই মিলে মিশে গেছে। এখন রাইসারা আর আগের মতো র্যাগিং করে না। সবাই আড্ডা দিচ্ছে কিন্তু রাইসা সেখানে অনুপস্থিত। সবাই এটা নিয়ে কথা বলছিল। তার কিছুক্ষণ পরই রাইসা চলে এলো, ওর হাত ভর্তি গানের অ্যালবাম। কিরে রাইসা, কই ছিলিস এতক্ষণ? আর তোর হাতে এগুলো কি? রাইসা মিষ্টি করে হেসে বলল, সারপ্রাইজ! এগুলো আমাদের সবার প্রিয় আরিয়ান নিজের গাওয়া গানের অ্যালবাম, যেগুলো সম্পর্কে আরিয়ান তোদেরকে কিছু কখনো বলেনি, শুধু আমাকে একবার বলেছিল। আসলে সে নিজেকে নিজে থেকে কারোর সামনে প্রকাশ করতেই চায় না। আজ আমার পক্ষ থেকে তোমরা সবাই একটা একটা করে অ্যালবাম পাবে। শেষ কথাটা ক্যাম্পাসের সবাইকে উদ্দেশ্য করে বলল রাইসা। সত্যি নাকি রে রিয়ান? আমরা তোর বন্ধু হয়েও তুই একবারও আমাদের এই কথাটা বললি না। আসলে আমি এখনই বলতে চাইনি, যখন প্রফেশনাল সিঙ্গার হতাম তখন তোর এমনিতে জেনে যেতে। আচ্ছা, এখন এইসব কথা রাখো। তোমরা সবাই আরিয়ানের গানের অ্যালবামগুলো নাও। সবাইকে রাইসা একে একে গানের অ্যালবামগুলো দিতে লাগলো। সবাই তো এগুলো পেয়ে মহা খুশি। আরিয়ান খানের গান বলে কথা, একে তো তার হ্যান্ডসামের আর ট্যালেন্টের জন্য ভার্সিটির সবাই তাকে অনেক পছন্দ করে। এখন তার নতুন করে তার আরেক প্রতিভার কথা জেনে সবাই তো একেবারে খুশিতে গদগদ হয়ে গেছে। অ্যালবাম তো দিয়ে দিলাম আরিয়ান, এবার এখনই তুমি আমাদেরকে ট্রিট দেবে। আরিয়ানের কাছে টাকা পয়সা কখনো কমতি থাকে না, কমতি শুধু তার ভালোবাসার, যেটা এই বন্ধুগুলো পূরণ করে দিচ্ছে। তাদের জন্য তো নিজের জীবনও দিয়ে দিতে পারে আরিয়ান। আচ্ছা বেশ, তবে এখন না, ক্লাস ছুটির পর আমরা 5 স্টার হোটেলে যাব।
যার যা ইচ্ছে খেতে পারো। হুররে। এদিকে বাসায় বসে রাগে ফুঁসছে প্রীতম। ওর সহ্য হচ্ছে না আরিয়ানের প্রতি রাইসার এত পজিটিভ ভালোবাসা। না পারছে কিছু করতে আর না পারছে সহ্য করতে। তখনই তার ফোনটা বেজে উঠল। তার রিসেন্ট গার্লফ্রেন্ড নিধি ফোন দিয়েছে। রাগে ফোনটা ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেলল প্রীতম। পরের দিন ক্লাসে যেতেই আরিয়ানের সাথে রাইসাকে দেখতে পেল প্রীতম। দুজনেই হেসে হেসে কথা বলছে, যেটা তার একদমই সহ্য হলো না। এতদিনের সব ধৈর্যের বাঁধ ভেঙে তেড়ে গেল আরিয়ানের দিকে। সোজা আরিয়ানের কলার ধরে ফেলে বলল, তোর সাহস তো কম নয়, তুই রাইসার সাথে এভাবে ঘোরাঘুরি করিস। এত কিসের কথা আর ঢলাঢলি ওর সাথে? আজকে তোর একদিন কি আমার একদিন। বলে যে আরিয়ানকে থাপ্পড় দিতে নিবে তখনই রাইসা প্রীতমের হাতটা ধরে কষিয়ে সবার সামনে প্রীতমকে চড় মারল। আরিয়ানের কলার ধরে ফেলায় সেও প্রচণ্ড রেগে গিয়েছিল। ওর প্রতি এরকম দুঃসাহসের ব্যবহার করায় কেউ সাহস পায়নি। সেও পাল্টা জবাব দিত, কিন্তু তার আগেই রাইসা তার প্রতিবাদ করে ফেলল। রাইসা একবার থাপ্পড় মেরেও ক্ষান্ত হলো না। ক্রমাগত দুই হাতে থাপ্পড় দিতে লাগলো প্রীতমকে। শেষে এতেও না পেয়ে হাতের জুতো খুলে সবার সামনে ওকে জুতাপেটা করতে লাগলো। প্রচণ্ড রাগে ফুঁসছে সে। আরিয়ান সহ ক্যাম্পাসের সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। আর প্রীতম, সে তো মাথায় বজ্রপাত হয়েছে এমন মুখভঙ্গি নিয়ে দাঁড়িয়ে রইল। কিছু বলার বা করার ভাষা যেন সে হারিয়ে ফেলেছে সে। রাইসা, চুপ, একদম চুপ। একটা কথা বলে এখানেই তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলব। তোর সাহস কি করে হয় আরিয়ানের কলার ধরার, ওর সাথে এভাবে কথা বলার? বল, কি করে সাহস হয় তোর? বলে আরও একটা চর মারল প্রীতমের গালে। রাইসার হুঙ্কারে পুরো ক্যাম্পাস থমথমে হয়ে গেছে। টিচাররা সবাই এসে জমায়েত হয়েছেন। কি হয়েছে এখানে? এত হট্টগোল কিসের? গন্ডগোল কেন হচ্ছে? একজন প্রফেসর বললেন। রাইসা প্রীতমের দিকে আঙ্গুল ইশারা করে বলল, এই অভদ্র বেয়াদবটা আইনের সাথে অসভ্যতামি করেছে। ওকে এক্ষুনি শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন স্যার। থামো এবার। কি শুরু করেছো তুমি? অসভ্যতামি করেছে, আর যা করেছে ব্যাপারটা আমরা দেখব। তোমার এত চিৎকার চেঁচামেচি করার কি আছে? রাইসা আর কিছু না বলে আরিয়ানকে নিয়ে সেখান থেকে চলে গেল। প্রীতম প্রচণ্ড পরিমাণ রাগ আর ক্ষোভ নিয়ে ক্যাম্পাস থেকে হনহন করে চলে গেল। এটা তুমি কি করলে রাইসা? এত সিনক্রেট না করলেও পারতে। আরিয়ান বলল, প্লিজ আরিয়ান, ওই বেয়াদবটার নাম আমার সামনে নিবে না। আজ তোমরা কেউ না থাকলে আমি ওকে মেরেই ফেলতাম। আচ্ছা দোস্ত, যা হয়েছে সব ভুলে যা। বন্ধুদের মধ্যে কত কিছু তো হয়। বলল রেহান। আজ থেকে ও আমাদের বন্ধু নয়। আমি যদি কখনো শুনেছি ওর সাথে তোরা যোগাযোগ রেখেছিস, তাহলে তোদের সাথে আমার সম্পর্ক শেষ। সবাই অবাক হয়ে গেল রাইসার কথায়, তবে কেউ কিছু বলল না। আর এইদিকে প্রীতম যেন পাগল হয়ে গিয়েছে। বাসায় এসে ড্রয়িং রুম থেকে শুরু করে নিজের রুম ভেঙে চুরে একাকার করে দিয়েছে। তার হুঙ্কার আর হুম্মি তুম্মিতে তার বাবা মিস্টার আরমান শেখ ছুটে এলেন। কি হয়েছে? এমন করছো কেন? প্রতিশোধ নিতে হবে বাবা, ভয়ঙ্কর প্রতিশোধ। আরমান শেখ বুঝলেন তার ছেলে আবার কোনো গন্ডগোল করে এসেছে। এসব তো কয়েকদিন পর পরই হয়, কিন্তু আজকের মতো এত রেগে যেতে প্রীতমকে তিনি কখনোই দেখেনি। ছেলের কাঁধে হাত রেখে ভিলিনি হাসি হেসে তার বাবা আরমান শেখ বললেন, তোমার প্রতিশোধের সমস্ত ব্যবস্থায় আমি পাশে আছি। আর প্রীতম তার বাবার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিল। সেই হাসিতে যোগ দিল তার বাবা আরমান শেখ। রাইসার বাসায় ঈশিতা এসেছে। বেডরুমে রাইসা শুয়ে আছে আর তার পাশে বসে আছে ঈশিতা। তুই কি আরিয়ানকে ভালোবাসিস রাইসা? জবাব না দিয়ে রাইসা চুপ করে থাকলো। ঈশিতা আবার বলতে শুরু করলো, তুই চুপ করে থাক আর যাই থাক, আমি জানি তুই আরিয়ানকে ভালোবাসিস। কিন্তু একটা কথা জেনে রাখ, আরিয়ান কোনো মেয়েকেই তার জীবনের সঙ্গে জড়াবে না। তাই ওর পেছনে লেগে থেকে নিজেকে কষ্ট দিস না। এই রাইসা পাইনি এমন কিছুই নেই। আমি যা চাই তাই পাই, আর যেটা পাই না সেটা জোর করে আদায় করে নিই। আরিয়ানকেও আমি জোর করে আদায় করে নিব, যদি সে চায় আমার না হতে চায়।
ঈশিতা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল। সবকিছু জোর করে হয় না রে, ভালোবাসা তো একদমই না। রাইসা রহস্যময় হাসি দিয়ে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড সে, আরিয়ান আমারই হবে। আর যদি আমার না হয় তাহলে আমি ওকে আর কারোর হতেই দিব না। ঈশিতা এক দৃষ্টিতে চেয়ে থাকলো রাইসার দিকে। এই মেয়ে অসম্ভব জেদি, ওকে বোঝানোর চেষ্টা করা বৃথা। সে জানে না এর পরিণতি কি হতে পারে। এই ভেবে মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। প্রীতমের সাথে ওর বন্ধুদের এখন আর কোনো যোগাযোগ নেই। প্রীতমও ওদের থেকে এখন দূরে দূরে থাকে। আর এদিকে আরিয়ান রাইসাদের সাথে আর ওর বন্ধুদের সাথে ভালোই দিন কাটিয়ে যাচ্ছে। সেদিন ছিল রবীন্দ্র জয়ন্তী। ভার্সিটি জুড়ে বড় আয়োজন করা হয়েছে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অডিটোরিয়ামে রবীন্দ্রসঙ্গীতের আসর বসেছে। দেশের খ্যাতমান শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য। ভার্সিটির অনেক ভালো গান গাওয়া স্টুডেন্টদেরও গান গাইতে বলা হয়েছে। আরিয়ান আর ওর টিম মিলে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার প্ল্যান করেছে। সবাই অনেক আগ্রহ নিয়ে বসে আছে আরিয়ানের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য। স্টেজটা অনেক বড় আর সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। সামনে অসংখ্য চেয়ার। সামনের সারিগুলোতে খ্যাতমান সঙ্গীত শিল্পী আর প্রফেসররা বসেছে। তার পেছনের সারিতে সব স্টুডেন্টরা বসেছে। এদিকে ঈশিতা আর ওর বন্ধুরা কতক্ষণ ধরে রাইসার জন্য অপেক্ষা করছে। প্রায় আধ ঘন্টা হয়ে গেল, রাইসা এখনো আসছে না। ফোন করে যাচ্ছে, ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ওদের এখন টেনশন হতে শুরু করেছে। কি রে রাইসের কি হলো আজকে? ও তো সব সময় সবার আগে উপস্থিত থাকে, আজকে কি হলো? সেটা তো আমিও জানি না রে। আঙ্কেলকে ফোন করলাম, আঙ্কেল বলল ও তো বেরিয়ে গেছে, এতক্ষণে তো চলে আসার কথা। এদিকে শ্রাবণী সামনের দিকে তাকিয়ে হা হয়ে গেল। সবাই শ্রাবণীর অবস্থা দেখে অবাক হয়ে গেল। ওর চোখ অনুসরণ করে সামনের দিকে তাকাতেই সবাই যেন মূর্তি হয়ে গেল। এটাও কি সম্ভব? রাইসা শাড়ি পরে এসেছে। আকাশী নীল রঙের শাড়িতে রাইসাকে অপূর্ব সুন্দর লাগছে। স্ট্রেট চুল করা ঘন কালো চুলগুলো পিঠ জুড়ে ছড়ানো। হাতে কানে গলায় আকাশী নীল রঙের জুয়েলারি আর চুড়ি। অপ্সরাদের মতো সুন্দরী লাগছে ওকে। শুধু ওরাই নয়, ভার্সিটির প্রত্যেকে রাইসাকে এই রূপে দেখে যেন আকাশ থেকে পড়ল। যে মেয়েকে কোনোদিন জিন্স প্যান্ট আর আট-শাট পোশাক ছাড়া কেউ দেখেনি, তাকে এই রূপে দেখে তো অবাক হওয়ারই কথা। রাইসা বান্ধবীদের সামনে এসে মুচকি হেসে বলল, কি রে, তোরা প্রত্যেকে হা করে আছিস কেন? ভূত দেখছিস নাকি? শান্ত নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, ভূত দেখার থেকে কম কিসে? তুই আর শাড়ি, এই দিনটাও দেখতে হলো আমাদের। রেহান বলল, আমি মনে হয় স্বপ্ন দেখছি রে, কেউ আমাকে একটু চিমটি কাট। শ্রাবণী রেহানকে খুব জোরে বা হাতে একটা চিমটি কাটলো। রেহান আউস করে চেঁচিয়ে উঠল। রাইসা হেসে বলল, আরে নারীতেই শাড়ি, তোরা এমন ভাব করছিস যেন আমি কোনো মেয়েই না। ঈশিতা বলল, তোকে তো আমরা কখনো মেয়ে মনেই করিনি, পুরো লেডি গুন্ডি লাগতো। তোর যা অ্যাটিটিউড, পুরাই মাফিয়া কুইন। বলেই প্রত্যেকে হাসতে লাগলো। আর এদিকে রাইসা গরম চোখে তাকাতেই সবাই চুপ হয়ে গেল। আরে এইদিকে দাঁড়িয়ে আমার সময় নষ্ট করছিস কেন? ওইদিকে মনে হয় আরিয়ানদের ফাংশন শুরু হয়ে গেছে। চল চল, জলদি চল সবাই। রাইসা তারা দিতেই প্রত্যেকে অডিটোরিয়াম রুমের দিকে চলল। প্রত্যেকে গিয়ে তৃতীয় সারির চেয়ারগুলোতে বসে পড়ল। দেশের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত গাইছেন। এভাবে প্রায় 1 ঘন্টা চলে গেল। রাইসার আর ভালো লাগছে না। রবীন্দ্রসঙ্গীত তার কোনো কালেই ভালো লাগে না। ও এখানে এসেছে শুধুমাত্র আরিয়ানের গান শোনার জন্য। রাইসার অস্বস্তিতা দেখে ঈশিতা বলল, কিরে, তুই কি বোর ফিল করছিস রাইসা? আরে হ্যাঁ, আমি তো আরিয়ানের গান শোনার জন্য অপেক্ষা করছি। ওর গান কখন শুরু হবে? ঈশিতা মুস্কি হেসে বলল, বান্ধবী দেখি আমার পুরো ফিদা হয়ে গেছে আরিয়ানের প্রতি। সবুর কর, সবুরে মেয়া ফলে। রাইসা এবার আর গরম চোখে তাকালো না, বরং লজ্জা পেয়ে মুস্কি হাসলো। কিছুক্ষণ পরই আরিয়ান আর ওর বন্ধুরা এলো রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য।
আজ ওদের কাছে গিটার নেই, বরং আরিয়ানের হাতে একটা ভায়োলিন। রাইসা সহ প্রত্যেকে খুব আগ্রহ নিয়ে বসলো আরিয়ানের গান শোনার জন্য। আরিয়ান গাইতে শুরু করলো রবীন্দ্রনাথের সেই অমর প্রেমের সঙ্গীত। আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়, তোমা ছাড়ার জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণে যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। হাততালিতে মুখরিত হয়ে উঠল পুরো অডিটোরিয়াম ক্যাম্পাস। রবীন্দ্রসঙ্গীতের স্নিগ্ধতায় ছড়িয়ে পড়ল আরিয়ানের কণ্ঠের প্রতিটি মানুষের হৃদয়ে। ফাংশন শেষ করে সবাই উঠে যাচ্ছে, কিন্তু রাইসা তখনও সেই মুগ্ধতায় সেভাবেই বসে আছে। তার দৃষ্টি এখনও আরিয়ানের বসে থাকা সেই চেয়ারটির দিকে নিবদ্ধ হয়ে আছে। রাইসা, এই রাইসা ওঠ, কতক্ষণ ধরে ডাকছি তোকে। ঈশিতার চিৎকার আর ধাক্কাধাক্কিতে রাইসার যেন হুঁশ ফিরে এলো। কি হলো, এভাবে চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না? 10 মিনিট ধরে তোকে ডেকে যাচ্ছি আর তুই এক ধরনের সামনের দিকে তাকিয়ে আছিস। কি হয়েছে তোর? সত্যি সত্যি ভূত ভর করলো নাকি তোর মাথায়? আরে ধুর, কি সব বলিস এসব? বলে রাইসা চলে এলো অডিটোরিয়াম থেকে। পেছনে পেছনে ঈশিতাও এলো। আরিয়ান কই রে? আমি কি জানি, মনে হয় ওর বন্ধুদের সাথে কোথাও বসে আড্ডা দিচ্ছে। রাইসা আরিয়ানকে খুঁজতে লাগলো, সাথে ঈশিতাও আছে। এক সময় দেখলো আরিয়ান ক্যাম্পাসের বসে বন্ধুদের সাথে কথা বলছে। ও খুশি হয়ে দৌড়ে গেল তার দিকে। শাড়িতে পা পেঁচিয়ে পড়ে যেতে নিলে ঈশিতা ওকে ধরে ফেললো। সাবধানে চলবি তো। রাইসা ওর কথায় পাত্তা না দিয়ে সিঁড়ি দিয়ে বেয়ে নিচে চলে গেল এক দৌড়ে। ওর কানের কাছে গুজে রাখা গোলাপ ফুলটা নিয়ে চলে এলো আরিয়ানের কাছে। প্রচণ্ড হাঁপাচ্ছে ও, তাও মুখে হাসি ফুটে আছে, এক অমায়িক তৃপ্তির হাসি। আরিয়ান রাইসাকে এই অবস্থায় দেখে বেশ অবাক হয়ে গেল। শাড়িতে রাইসাকে অসাধারণ লাগছে, কিন্তু এভাবে দৌড়ে আসার কারণ বুঝতে পারল না। কেউ কিছু বুঝে ওঠার আগেই ক্যাম্পাস ভর্তি সবার সামনে রাইসা আরিয়ানের সামনে লাল গোলাপ ফুলটা উঁচিয়ে ধরে বলতে লাগলো, আই লাভ ইউ আরিয়ান, অনেক অনেক ভালোবাসি তোমাকে, উইল ইউ লাভ মি? সকলের যেন বিস্ময়ের সীমা থাকলো না। রাইসা প্রপোজ করছে, তাও আবার আরিয়ানকে, যে মেয়েকে কোনো দিন ভয় ছাড়া কেউ কখনো দেখেনি, সে কিনা এভাবে একটা ছেলেকে প্রপোজ করছে।
কত শত ছেলে ওকে প্রপোজ করেছিল, অ্যাকসেপ্ট করা তো দূরের কথা, অপমান জুটেছিল তাদের ভাগ্যে। আর পরিণাম হয়েছিল ভয়াবহ। অনেক ছেলেরা আজকে রাইসার প্রতি নতুনভাবে ক্রাশ খেয়েছিল। তারা জ্বলছে রাইসা আরিয়ানকে প্রপোজ করছে বলে। আর ভার্সিটির প্রত্যেকটা মেয়ে জ্বলছে আরিয়ানকে রাইসা প্রপোজ করছে বলে। আরিয়ান কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে রাইসার দিকে তাকিয়ে থাকলো। সে যেন বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। অনেকক্ষণ শেষে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আরিয়ান রাইসার উদ্দেশ্যে বলল, দেখো রাইসা, তুমি হয়তো জানো আমি কোনো মেয়ের সাথে কখনো রিলেশনে জড়াবো না। যদিও বা কখনো সামাজিকতার খাতিরে বিয়ে করতে হয়, তাহলে সেটা হবে জাস্ট ফর্মালিটি। আমার লাইফে প্রেম ভালোবাসা বলতে কিছু নেই, আর আমি চাই না কোনো মেয়েকে আমার জীবনের সাথে জড়িয়ে তাকে কষ্ট দিতে। মন থেকে কারোর জন্য ফিলিংস না আসলে আমি কাউকে কখনো ভালোবাসতে পারবো না। আর তোমাকে আমি একজন জাস্ট ফ্রেন্ড ভাবছি। তোমার প্রতি কখনো অন্যরকম ফিলিংস অনুভব করিনি, ইভেন কোনো মেয়ের প্রতিও কখনো হয়নি, আর ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তাই প্লিজ এরকম প্রপোজাল আমার সামনে আর করো না। আই ক্যান্ট অ্যাকসেপ্ট ইট। ভালোবাসা নিয়ে কিছুটা মিথ্যা ছিল আরিয়ানের শেষ কথাগুলোর মাঝে। ছোট্ট হৃদির প্রতি অনুভূতিগুলো সে সবার সামনে অপ্রকাশিত রাখলো। অন্যদিকে পুরো ভার্সিটি ক্যাম্পাস নিশ্চুপ নিস্তব্ধ হয়ে গেল আরিয়ানের গম্ভীর ও শান্ত কঠোর কথাগুলো শুনে। রাইসা তো যেন পাথরের মূর্তির মতো হয়ে গেছে। তাকে আরিয়ান এভাবে রিজেক্ট করে দেবে সেটা সে কখনো কল্পনাতেও ভাবতে পারেনি। কত শত ছেলেকে সে রিজেক্ট করেছে, কিন্তু কেউ তাকে এভাবে রিজেক্ট করতে পারে সেটা তার কল্পনাতেও আসেনি। তাও ক্যাম্পাস ভর্তি এতগুলো ছেলেমেয়ের সামনে, যারা তার সামনে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। প্রচণ্ড অপমান বোধ আর রাগ হচ্ছে রাইসার। তাও বহু কষ্টে রাগ নিয়ন্ত্রণ করে আরিয়ানকে বলল, দেখো আরিয়ান, রিলেশনে যাওয়ার মানে খারাপ কিছু নয়। আমরা আগের মতোই থাকবো, শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে। আরিয়ান পূর্বের মতো গম্ভীর কণ্ঠে বলল, দেখো রাইসা, এটা কখনোই সম্ভব না। আমি তোমাকে রাগিয়ে বলেছি আর এখনো বলছি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এসব কথাবার্তা আর আমার সামনে কখনো বলবে না। তুমি শুধু আমার ফ্রেন্ড বলে তোমার সাথে ভদ্রভাবে কথা বলেছে। অন্য কেউ হলে এই ভদ্রতাটুকুও থাকতো না। দিশার ঘটনাটা নিশ্চয়ই তোমার মনে আছে। রাইসা এবার আর নিজেকে সামলাতে না পেরে আরিয়ানকে থাপ্পড় দিতে নিলে আরিয়ান তার হাতটা ধরে ফেলল। রাইসা হাত ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। আরিয়ান শান্ত দৃষ্টিতে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাতটা ছেড়ে দিল। এই ভুল আর দ্বিতীয়বার করো না রাইসা। তুমি আমাকে কখনো ভালোবাসোনি। এটা জাস্ট তোমার মোহ। মোহ কেটে গেলে তুমিও দূরে সরিয়ে দেবে, ঠিক যেমনটা এখনকার সময় সবাই একে অপরের প্রতি করে থাকে। শেষ কথাটা বাবা মায়ের প্রতি ক্ষোভ থেকে বলল আরিয়ান। সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে হন করে চলে গেল গাড়িতে করে। আর এদিকে রাইসার রাগে ক্ষোভে অপমানের দুঃখে কষ্টে নিজেকে আর সামলে রাখতে না পেরে চিৎকার করে কাটতে লাগলো। ওর বন্ধুরা ছুটে এলো ওকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু ভার্সিটির বাকি ছেলেমেয়েরা ওর কষ্টে বরং বেশ মজাই নিচ্ছে। কারণ রাইসা উগ্র ব্যবহার আর অহংকারের জন্য সবার সাথে অনেক খারাপ ব্যবহার করত। অনেকে বাজেভাবে অপমান অপদস্থ করেছে। তাই সবাই এখন তার দুর্দিনে গায়ের আগুন লাগানোর হাসি হাসছে। বিশেষ করে মেয়েরা তো দ্বিগুণ খুশি হয়েছে, কারণ একদিকে তো তাদের ক্রাশ বয় আরিয়ান তাকে রিজেক্ট করে দিয়েছে, আর অন্যদিকে তাদের এত দিনের অপমানের বদলা নিয়ে নিয়েছে। রাইসা উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে নিল। শক্ত হয়ে দাঁড়িয়ে দ্রুত পায়ে চলে গেল ক্যাম্পাসের বাহিরে। রাইসার বাকি বন্ধুরাও যেন যার যার মতো করে চলে গেল। এখন রাইসাকে বুঝিয়ে লাভ নেই, মাথা শান্ত হলে আপনা আপনি সব বুঝে যাবে। এদিকে রাইসা বাসায় এসে সব কিছু ভাঙচুর করতে লাগলো। উন্মাদ হয়ে গেছে যেন। সামনের যাকেই পাচ্ছে তাকেই কিছু না কিছু দিয়ে আঘাত করছে। কেউ আর ভয়ে সামনে আসতে চাচ্ছে না। ঘরে এসে ঘরের সব কিছু ভেঙে গুড়িয়ে ফেলেছে। তার বাবা মা রাইসার এমন উগ্র ব্যবহার দেখে অভ্যস্ত। রেগে গেলে হর হামেশাই এমন আচরণ করে রাইসা। রাগ কমে গেলে এমনিতেই ঠিক হয়ে যাবে, তাই আর মেয়েকে ঘাটালেন না তারা। নিজেদের প্রতিও বেশ বিরক্ত অনুতপ্ত তারা। একমাত্র মেয়েকে বেশি আদরে বড় করতে গিয়ে একদম বিগড়ে ফেলেছে তারা।
এখন আর চাইলেও সঠিক বুঝদার করে তৈরি করা সম্ভব না। মেয়েটা পুরোপুরি উগ্র মেজাজি হয়ে বিগড়ে গেছে। কোনো কিছুর প্রতি জেদ করলে সেটা করেই ছাড়ে। রাগে কাঁপতে কাঁপতে রাইসা নিজে নিজে বলল, তুমি নিজেও জানো না আরিয়ান খান, তুমি কত বড় ভুল করেছ। এই ভুলের মাসুল তোমাকে কি দিয়ে যে শোধ করতে হবে তা তুমি নিজেও জানো না। এই রাইসাকে রিজেক্ট। হাতের সামনে থাকা ফুলদানিটা নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে আঘাত করলো রাইসা। আয়না ভেঙে চুরমার হয়ে গেল। পস্তাতে হবে তোমাকে আরিয়ান। এই রাইসাকে অপমান আর কষ্ট দেওয়ার শাস্তি তোমাকে পেতেই হবে।